একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। ১ ফেব্রুয়ারির আগেই প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে ১৫ সদস্যের কমিটি। মশার দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী, কাজে আসছে না কোনো উদ্যোগী। ধ্বংস করতে হবে কিউলেক্সের প্রজনন ক্ষেত্র, খাল, বিল, নর্দমা। এবং বুধবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিরাপত্তা, শপথ অনুষ্ঠানের পরও সংঘাতের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির আগেই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে। একদিন পিছিয়ে বৃহস্পতিবার করোনার টিকার প্রথম চালান আসছে বাংলাদেশে। নয়াদিল্লির উপহার হিসাবে দেয়া ২০ লাখ ডোজ ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানযোগে নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকা বহনকারী এই ফ্লাইটটি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সহ সকল প্রকার চার্জ মওকুফের জন্য বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপেক্ষার পালা শেষ, অবশেষে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভ্যাকসিনগুলো ভারত থেকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে, সেগুলো এই যে এখানে ফ্রিজগুলো দেখা যাচ্ছে, এখানেই প্রথম ধাপে সংরক্ষণের জন্য রাখা হবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দপ্তরের স্টোর সহ ৩টি স্টোর প্রস্তুত। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডিতে স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করবো কোন জায়গায়। পরে অধিদপ্তরে জরুরি এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনেশনের সকল পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা থেকে উপজেলা পর্যন্ত চলবে এই কার্যক্রম। সারা দেশে প্রতিদিন দেয়া হবে ২ লাখ করে ডোজ। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক ২ লক্ষ টিকা পার ডে দিতে পারবে। আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়েই শুরু হতে পারে টিকা কার্যক্রম। সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি নয়, বরং ফ্রন্টলাইনারদের দিয়েই শুরু হবে আনুষ্ঠানিকতা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমাদের জন্য পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। আগামী সপ্তাহে সেরাম থেকে কেনা ৩ কোটি ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে। নিজস্ব ক্রয়কৃত টিকা যেটা যে শিডিউল আছে, এখন পর্যন্ত আমাদের কাছে ওই শিডিউলই আছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৭,৯৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে ৭০২ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,২৯,০৩২ জন। এছাড়া ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,০৯৭ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,৮৫,২৫৭ জন। এদিনে সুস্থ হয়েছেন ৬৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৭৩,৮৫৫ জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা বলেন। মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপি মহাসচিব তার সমাধিতে শ্রদ্ধা জানান। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আলাদাভাবে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে। গণতন্ত্র হরণ করা হয়েছে, মানুষ স্বাধীনতা হরণ করা হয়েছে এবং দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে গণতন্ত্রের সংগ্রাম করছেন, তাকে অন্যায়ভাবে আজকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। এর থেকে মুক্তির জন্য
আজকে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি যে আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব, দেশের একটি স্বাধীনকে মুক্ত করব। যেই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এই ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন হয়েছে, তাদের দুর্নীতি। আগামী 28 ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের 31টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে কমিশন কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের কমিশন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। পঞ্চম ধাপে 31টা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করার অনুমোদন দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো 11 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021 রবিবার। করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। মঙ্গলবার সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আইনগুলো তোলা হয়। খুঁটিনাটি বিষয়ে যাচাই বাছাই করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফল প্রস্তুত রয়েছে, আইন পাশ হলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। করোনা মহামারীর কারণে গেল বছরের 17 মার্চ থেকে বন্ধই রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। 10 মাসের অচলাবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 13,65,789 জন শিক্ষার্থী। পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেয় গেল 11 জানুয়ারি মন্ত্রিসভায় শিক্ষা বোর্ড সংক্রান্ত 3টি আইনে সংশোধনীর খসড়া চূড়ান্ত করে সরকার। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার মঙ্গলবার সকালে জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, সংসদে আইন পাশ হলেই ফল প্রকাশ করবে মন্ত্রণালয়। এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল, সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। যদি সংসদ পাশ করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। এই সংশোধনী আইনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিনা পরীক্ষা কিংবা সীমিত সিলেবাসে বিশেষ মূল্যায়নের বিধান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। আইনটি পাশ হলে 28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পাবে বলে আশা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল, দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। পাশাপাশি মশা মারতে পরীক্ষিত ও কার্যকর ওষুধ প্রয়োগের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট। কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুধ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি। আর গরমের দিনে তো মনে করেন যে খেতা গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। 2 দিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন, দিনরাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি। কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত টাত খাই।
অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়। দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ। মশা হয়ে তো আমাদের কষ্ট বানালে কামড়াইয়া সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তর পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না। আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে এখন প্রত্যেকটা সংস্কার কাজ চলছে। আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মার্কিন রাজনীতির খবর। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। এই উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা হুমকির জেরে ক্যাপিটল হিলে জারি করা হয়েছে লকডাউন। তবে বাইডেনের শপথ গ্রহণের পরও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মহড়া চলাকালীন ঘটনাস্থলের কিছু দূরে ধোঁয়ার কুণ্ডলী ওড়ার খবর জানায় প্রত্যক্ষদর্শীরা। বন্ধ করে দেয়া হয় জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের শপথ গ্রহণের মহড়া। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কেন্দ্র করে কড়া নিরাপত্তার মধ্যেই এ ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI সহ গোয়েন্দা সংস্থাগুলোর হুঁশিয়ারি ও নিরাপত্তা হুমকির জেরে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে লকডাউন জারি করা হয়েছে। ক্যাপিটল হিলের পাশাপাশি ওয়াশিংটন ডিসি জুড়ে নজিরবিহীন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সাক্ষী হলেও করোনা মহামারী ও নিরাপত্তা হুমকির জেরে এবার সীমিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কায়দা ও আইসিসকে আমরা যেভাবে দেখি ঠিক একইভাবে এখন আমরা ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নিয়ে কথা বলছি। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং জঙ্গিদের মতাদর্শের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই, কেননা তারাও সরকারের বিভিন্ন প্রশাসন ধ্বংসের পরিকল্পনা করছে। এর মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ওমর ইনান, সময় সংবাদ। কর্মকর্তা চলাফেরা বিমানে চষে বেড়ান দেশের বিভিন্ন জেলা। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্রদের সহায়তার নামে দেখা নানা প্রজেক্ট। পরবর্তীতে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসবই তার প্রতারণার কৌশল। গ্রেফতারের পর পুলিশ বলছে প্রতারণাই শরীয়তপুরের রুবেলের পেশা। গেল বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে কয়েক দফা রুবেল হোসেন তার সহযোগীদের নিয়ে কুষ্টিয়া জেলার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিদর্শনে যান বিমানে চড়ে। উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত এবং তাদের আবাসন সহ অন্যান্য সহায়তা। বিভিন্ন সেবামূলক অনুদানের ব্যবস্থার কথা বলে প্রায় 18 কোটি টাকার একটি প্রজেক্টের প্রলোভন দেখান স্থানীয়দের। নিজেকে কানাডিয়ান একটি এনজিওর বড় কর্মকর্তা হিসেবে দাবি করেন তিনি। এ সংক্রান্ত প্রজেক্ট পার্টনার, স্কুলে শিক্ষক নিয়োগ সহ নানা রকম প্রলোভন দেখিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের ভুয়া ফান্ডের টাকা ছাড় ও অন্যান্য খরচ বাবদ নগদ কয়েক কোটি টাকা হাতিয়ে নেন রুবেল। পরে চলে যান আত্মগোপনে। উনি আমাদের ওখানে প্রলোভন দেখান যে এখানে 500 ঘর হবে, গরিব দুস্থ মানুষের মধ্যে ওনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, একদম এটা কানাডার একটা দাতা সংস্থা, উনি এখানে স্বেচ্ছায় গরিব মানুষের ঘর করে দেবে আর কি। ভুক্তভোগীদের অভিযোগের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে কুষ্টিয়া, মাগুরা সহ বেশ কটি জেলার মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার কাজে হেলিকপ্টার ব্যবহার করে, অর্থাৎ মানুষের মনে আস্থা সৃষ্টি করার জন্য যে বিষয়গুলো খুব জরুরি সেই বিষয়গুলি সে আত্মস্থ করেছে এমনভাবে যেন সহজেই আমার দেশের সহজ সরল জনগণ তার ফাঁদে পা দিতে পারে। সে কুষ্টিয়া
টাঙ্গাইল, খাগড়াছড়ি, মাগুরা বিভিন্ন জায়গায় সহজ সরল জনগণকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রুবেলকে রিমান্ডে এনে আরও তথ্য পাওয়া যাবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ। তাই নতুন রুট মোহাম্মদপুরের খাটারচর থেকে মতিঝিলের কাঁচপুর ব্রিজ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও রাজধানীর বাইরে 4টি এলাকায় আন্তজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। মার্চ থেকে রাত 12টার পর ঢাকার রাস্তায় বিআরটিসির বাস পার্ক করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা এখন আলোর মুখ দেখার অপেক্ষায়। মঙ্গলবার সকাল 11টায় নগর ভবনের কনফারেন্স রুমে কমিটির 15তম সভায় অংশ নেন 2 সিটির মেয়র সহ প্রকল্প সংশ্লিষ্টরা। বাস রুট রেশনালাইজেশন কমিটির আগের প্রস্তাবনায় পাইলট রুট মোহাম্মদপুর ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত থাকলেও তা কাঁচপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এই রুটের কোথায় কোথায় যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, বাস বে স্থাপন করা হবে তা শিগগিরই নির্ধারণ করা হবে। এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। সেই প্রেক্ষিতে প্রাথমিকভাবে কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে সেই নীতিমালাটা যে কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো সেই প্রতিষ্ঠান সেটার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আয় বন্টন কিভাবে হবে, তাদের বাসগুলো কি কি নিয়মে পরিচালিত হবে, এই সার্বিক সামগ্রিক বিষয়টা নিয়ে একটা নীতিমালা হবে। আলটিমেট গোল কিন্তু এটাই, একটি শৃঙ্খলাবদ্ধ একটি ম্যানেজমেন্টের মধ্যে টোটাল বাসগুলোকে নিয়ে আসা। আমরা কিছুটা সময় নিচ্ছি, বাট আমরা কালেকটিভ ওয়েতে আমরা কাজগুলো করতে চাচ্ছি। এছাড়াও রাজধানীর বাইরে 4টি আন্তজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে তথ্য হালনাগাদ করতে বিআরটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিরুলিয়া, বাটুলিয়া, উত্তরা একটি আন্তজেলা টার্মিনাল হবে। হেমায়তপুরে আমরা 2টো জায়গা দেখেছি, সেখানে একটি জায়গা আমরা নির্ধারণ করেছি। বাঘাইর কেরানীগঞ্জে আরেকটি জায়গা হলো কাঁচপুর উত্তর কাঁচপুরে। এই 4টি জায়গায় আন্তজেলা বাস টার্মিনাল স্থাপন করলে ঢাকা শহরের উপর থেকে চাপ কমে যাবে। আগামী 28 ফেব্রুয়ারির পর থেকে রাজধানীর রাস্তায় যেখানে সেখানে বিআরটিসির বাস পার্ক করতে দেখা যাবে না বলে আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। মুজাহিদ শুভ, সময় সংবাদ। প্রথম ডোজের পর জার্মানিতে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। টিকাদানের মধ্যেও দেশটিতে নতুন ধরনের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এদিকে করোনার ভয়াবহতা রুখতে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত বাড়ানো লকডাউনে একমত দেশটির ক্ষমতাসীন সরকার সহ রাজনৈতিক দলগুলো। সেই সাথে বরাবরের মতোই বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। এমন সিদ্ধান্তে চাপ বাড়বে বাবা মায়ের উপর, বলছেন প্রবাসীরাও। আমাদের দেশে এত বিধিনিয়ম, তবুও কেমন করে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ছে মাথায় ঢুকছে না। এদিকে করোনার মধ্যে কাজও করতে হচ্ছে। ভাগ্য ভালো যে অফিসের কাজ ঘরে বসে করতে পারছি, কিন্তু যাদের বাইরে কাজ করতে হয় তাদের অবস্থা বুঝুন। আবার এই করোনার মধ্যে আমার বেবি পৃথিবীতে এলো, সেজন্য কোথায় যাওয়া বন্ধই করে দিয়েছি। তবে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হওয়াটা শুভ লক্ষণ। এদিকে যুক্তরাজ্যের নতুন গতি পাওয়া করোনা ভাইরাস B117 প্রতিবেশী দেশ ডেনমার্কের পর আরেক প্রতিবেশী দেশ চেক রিপাবলিকে ছড়িয়ে যাওয়ায় জার্মানির 9টি দেশের সীমান্তে যাতায়াতকারীদের জন্য AFP মাস্ক পরা সহ করোনার নেগেটিভ টেস্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে আঙ্গেলা ম্যার্কেল প্রশাসন। অন্ধকার যাবে কেটে হবে ভোর, ঠিক তেমনই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল চিকিৎসা বিজ্ঞানীদের আপ্রাণ প্রচেষ্টায় প্রাণঘাতী করোনা হবে একদিন দূর, এমন প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারে এবার অভিবাসী ও স্থানীয়রাও পেতে যাচ্ছেন করোনার ভ্যাকসিন। তবে যাদের মেডিকেল কার্ড নেই, অনলাইনে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে 1 মাস আগে থেকেই শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের করোনার টিকা দেয়া। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হলেও এবার সব অভিবাসী ও স্থানীয় নাগরিকরাও নিতে পারবেন টিকা। হেলথ বা মেডিকেল কার্ড আছে এমন ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগের সময়সীমা মোবাইলে কল বা মেসেজ দিয়ে জানিয়ে দেবে স্থানীয় মেডিকেল কমিশন। তবে যাদের মেডিকেল কার্ড নেই তাদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে করতে হবে রেজিস্ট্রেশন। বিনামূল্যে ভ্যাকসিন নেওয়ার জন্য মেডিকেল কার্ড বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। ভ্যাকসিনটা নিলে হয়তো করোনা আক্রান্ত তেমন হবে না, তো সবাই একটা নিরাপদ সেফ জীবনযাপনের নিশ্চয়তা পাবে। এই জন্য প্রথম ডোজ অলরেডি এখানে দেওয়া হয়েছে। আপনারা সবাই যাদের হেলথ কার্ড রেজিস্ট্রেশন নাই
সবাই হেলথ কার্ড রেজিস্ট্রেশন করে নেন, তাহলে করোনা টিকা ফ্রি পাবেন। ধন্যবাদ কাতার সরকারকে, কারণ যেভাবে ওরা করোনা নিয়ন্ত্রণ করছে, আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান দেশ থেকে তাদের উন্নতি অনেক বেশি এবং তারা নিয়ন্ত্রণটা অনেক সুন্দরই করছে। কাতারে 27টি মেডিকেল ও হেলথ সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। অভিবাসী ও স্থানীয় সব নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে এ ভ্যাকসিন। সময় সংবাদ, কাতার। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও উইন্ডিজ। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বেলা 11টায়। নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা শাস্তির শিকল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ। এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। দলের প্রয়োজনে নাকি 4 নম্বরে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। প্রতিপক্ষ অনভিজ্ঞ দল বলেই বাংলাদেশ খুবই সচেতন। কিছুটা ইনজুরিতে পড়া সৌম্য সরকার খেলবেন এই ম্যাচে। আভাস মিলেছে বাংলাদেশের সেরা একাদশে অভিষেক হতে যাচ্ছে শেখ মেহেদী ও হাসান মাহমুদের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4 but I've also asked him that if he ever feels that he needs to go at number 3 again. অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলনী করেনি উইন্ডিজরা। অনেকটা অপরিচিত দল বলেই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের পাওয়ার ক্রিকেটই মূল শক্তি। জান দিয়ে খেলবে প্রতিপক্ষের তরুণ ক্রিকেটাররা, কারণ এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। সাকিব দলে ফিরেছে, তারা একটুও ছাড় দেবে না। এছাড়া ঘরের মাটিতে তারা বরাবরই দুর্দান্ত। আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগটা কাজে লাগানো। সর্বশেষ 5টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী 1 ওয়ানডে জিতলে 10 পয়েন্ট। তাই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা। 1 ফেব্রুয়ারির আগেই প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে 15 সদস্যের কমিটি। এবং বুধবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিরাপত্তা। শপথ অনুষ্ঠানের পরও সংঘাতের আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।